পারছো তোমরা? কালীপুর অ্যাক্টিং লাভার্স থিয়েটার, এটা একটা নাটকের দল, বহু বছরের পুরনো একটা দল। আমরা থিয়েটার করি এবং আমরা থিয়েটার শেখাই। তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের প্রত্যেক বছর আমরা গিয়ে স্কুলে এই কাজটা করি। আজকে তোমাদের এখানে এসেছি আমরা এই থিয়েটার সম্পর্কে তোমাদেরকে একটু জ্ঞান, একটু ধারণা দেওয়ার জন্য। তোমাদের সবার ভালো লাগে তো নাটক? তোমাদের নাটক সম্পর্কে কোনো প্রশ্ন আছে বলে? কিছু প্রশ্ন আছে? কি করে হলো, হঠাৎ করে পৃথিবীতে নাটক কোথা থেকে এলো? নাটক তো প্রথমে ছিল না, নাটকটা পৃথিবীতে এলো কোথা থেকে? এগুলো জানতে ইচ্ছে করে না? করে তো? তোমরা টিভিতে নাটক দেখো? আচ্ছা, স্টেজে নাটক দেখেছো? তাহলে এগুলো হচ্ছে যখন, তুমি যখন জন্মেছিলে, তুমি তো জন্মেছো, তুমি ছোট্ট ছিলে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটাল থেকে তুমি এসছো, সেরকম নাটকেরও তো একটা হসপিটাল ছিল, সেও তো জন্মেছে। কবে জন্মেছে, কিভাবে জন্মেছে, নাটক কেন উৎপত্তি হলো, মানুষ নাটক করলো কেন, এগুলো জানতে ইচ্ছে করে না? বলো, জোরে বলো। হ্যাঁ। আচ্ছা, আমাদের তোমরা একটা ইতিহাসে পড়েছো তো যে আমাদের সভ্যতা যখন শুরু হচ্ছে তখন মানুষ বন্য প্রাণীর মতো ছিল। এটা পড়েছো? পৃথিবীতে মানুষ সবচাইতে বুদ্ধিমান প্রাণী, এটা জানো তো? জানো? বুদ্ধি বুদ্ধি মানুষের সবচাইতে বেশি তো? বলো জোরে। হ্যাঁ। সাপের বুদ্ধি কি তোমার চেয়ে বেশি? কুকুরের বুদ্ধি তোমার চেয়ে বেশি? মানুষের বুদ্ধি সবার চেয়ে বেশি। তো মানুষ এই বুদ্ধি বেশি বলে তারা কি করলো, এই যে প্রকৃতি, সমুদ্র, নদী, পশু পাখি সমস্ত দেখে তাদেরও মনে হলো যে তাদের অভিব্যক্তিগুলো নিজেরা প্রকাশ করবে। কারণ পশু পাখিরা তাদের অভিব্যক্তি প্রকাশ করতো, কিন্তু ওদের বুদ্ধি ছিল না। বুদ্ধি ছিল না বলে ওরা সেটাকে শৈল্পিক ভাবে, মানে আর্টিস্টিক ভাবে প্রকাশ করতে পারত না। যখন ওরা শিকারে যেত, ওরা তো পশু শিকার করে খেত, সেই পশু শিকার করার পর যখন ফিরে আসতো তখন অন্যান্যরা যারা ছিল ওখানে তারা বলতো, পশুটা কি করে শিকার করলি বলতো? তখন কি করে বলবো, অত কথা বলতে পারে না, কথা বলতে পারতো না তো, তখন তো কথা শেখেনি, ভাষার সৃষ্টি হয়নি তো। তখন ওরা ওই কিভাবে করেছে, একদল পশু হতো আর একদল শিকারী হতো, দিয়ে কিভাবে কিভাবে হয়েছে ওইটাকে অনুকরণ করে দেখাচ্ছে। আর সব মানুষ গোল হয়ে চারদিকে তাকিয়ে ওইটা দেখত। একদম আদিম নাটকের সূত্রপাতটা হচ্ছে ওইখান থেকে। মানে মানুষ পৃথিবীর সবচাইতে মানে ভালো অনুকরণশীল প্রাণী, মানে অন্যকে অনুকরণ করতে পারে। আর এই অনুকরণ থেকে, তোমরা আমার কথা বুঝতে পারছো? অনুকরণ মানে, অনুকরণ মানে কি? কপি, কপি, নকল, নকল করা। তো মানুষ নকল, পৃথিবীর সবচাইতে ভালো নকল করতে পারে বলেই সে সমুদ্র দেখে সমুদ্র এঁকেছে, বাঘ দেখে বাঘকে এঁকেছে, কুকুরকে দেখে কুকুরের একটা মূর্তি বানিয়েছে, তাই তো? আমরা জানি না, মানুষ ছবি এঁকেছে, ছবিটা কোথা থেকে এঁকেছে? ওই অনুকরণ করেছে যে আচ্ছা এই পাহাড় এরকম দেখতে, তারা আমি আঁকবো বলে ও ওইটাকে অনুকরণ করে পাহাড় এঁকেছে। বাঘকে এরকম দেখতে, তারা আমি পাথরের গায়ে খোদাই করে বাঘ বানাবো। বুঝতে পেরেছো? তাহলে মানুষ এই কপিটা করতে পারতো একদম আদিম যুগ থেকে। তো কপি করার জন্য মানুষ সবচাইতে বুদ্ধিমান, এই কপিটাই তাদেরকে এই নাটক তৈরি করতে উদ্বুদ্ধ করেছে। কিভাবে? যে ও এরকম বিহেভিয়ার করছে, ও এরকম করছে, তাহলে ওর মতো আমিও করবো। এই করতে করতে তারা নাটকের সূত্রপাত করে আদিম যুগে। তারপরে তোমরা পিরামিডের নাম শুনেছ? জানো পিরামিড? পিরামিড শোনোনি তোমরা? স্কুলে পড়েছো তো? যা রেসপন্স করবে তুমি একটু জোরে জোরে রেসপন্স করবে। ওই পিরামিডের মধ্যে খ্রিস্টের জন্ম, যিশু খ্রিস্টের নাম শুনেছো? যিশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে পিরামিডের মধ্যে নাটকের নথিপত্র পাওয়া গেছে। আমরা বুঝতে পারছো? ওই পিরামিডের সময় লোক নাটক করেছে, তার মধ্যে নথিপত্র পাওয়া গেছে, ডকুমেন্ট পাওয়া গেছে, যে ডকুমেন্টের মধ্যে লেখা ছিল কে নাট্যকার, কে পরিচালক। তারও পরে গ্রিস, তোমরা না শুনেছো? গ্রিস ডায়োনিসাস, তোমরা ডাইনোসর শুনেছো? ডাইনোসর, আচ্ছা, ডায়োনিসাস, এটা মনে থাকবে? জোরে বলো।
ডায়োনিসাস বলো। আচ্ছা, এই ডায়োনিসাসটা কে? এ হচ্ছে গ্রীসের একজন প্রকৃতির দেবতা। গ্রীসের এই প্রকৃতির দেবতা ওই ধান চাল এই যে উৎপন্ন হয়, এই উৎপাদন হওয়ার জন্য ওই দেবতাকে পুজো করা হয়। তো গ্রীসে কি হতো, ওই দেবতার পুজো করবার জন্য একটা অনুষ্ঠান হতো, সেটা নাচ গান দিয়ে। হ্যাঁ, তো সেই সময় ওই নাচ গান করতে, এবং ওখানে যারা ইয়ং যুবক তারা বড় হচ্ছে, তাদের দীক্ষা প্রদান করা হয় না, ব্রাহ্মণ বাচ্চাদের দীক্ষা দেয়। তোমার দীক্ষার অনুষ্ঠানে গেছো তো? ওইরকম দীক্ষার অনুষ্ঠানে দারুণ করে ওখানে অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানটা থেকে ওই নাচ গান করতে করতে অভিনয় সূত্রপাত হয় গ্রীসে। ভারতবর্ষের কথা থেকে আসে, আমরা কি জানতে পারি? থিয়েটার কবে উৎপত্তি হয়েছে, কবে প্রথমবার হয়েছে, এরকম কোনো নথিপত্র পাওয়া যায় না। কিন্তু আমরা এইটুকুই জানতে পারি যে ইন্দ্র নাম শুনছি, ইন্দ্র ঠাকুর, ইন্দ্র ঠাকুরের নাম। ইন্দ্র ইত্যাদি যে স্বর্গে দেবতা আছে, সেখানে ব্রহ্মা আছে, শুনেছ? ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব দুর্গা, এদের শুনুন না। তো ওই ইন্দ্র ঠাকুর বা আরো অন্যান্য দেবতারা ব্রহ্মাকে একদিন বললেন যে আমাদের একটা নাটক লিখে দিন, অনুষ্ঠান হবে। তখন ব্রহ্মা ভাবলো আমি কি করে এখন নাটক লিখবো, বিরাট বড় হয়ে যাবে। তখন উনি একটা নাটক লিখলেন, ব্রহ্মা নাটক লিখলেন, লিখে তখন কি করে এটা কিন্তু করতে হবে বলছি, বা ইন্দ্র বলছে আবার একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানে আপনাকে এটা করতে হবে, অনুষ্ঠান করতে হবে। ভরতমণি বলে একজন ছিলেন, নাম শুনেছে ভরতমণি? ভরতমণিকে বললেন যে ভরত তুমি এটা ডিরেকশন দাও, এখানে সবাই মিলে নাটকটা করো, ইন্দ্র খুব বলছি। বুঝতে পারছি, ইন্দ্র ধ্বজা বলে একটা অনুষ্ঠান হতো, সেখানে নাটকটা হবে। তখন ভরতমণি দেখে এটা তো বিরাট বড় নাটক হয়ে গেছে, তো আর শেষ হবে না। তখন নাটকটাকে কেটে ছেটে উনি ওই ভরতমণির 100 শিষ্যকে দিয়ে ওই নাটকটা ওখানে করলেন। শিব ঠাকুরকে বললেন তুমি একটু ডান্সটা ডিরেকশন দিয়ে দাও, শিব এসে তাণ্ডব নৃত্যটা ডিরেকশন দিলেন। উমা দুর্গা তাকে বললো লাস্যের যে অভিনয় সেটা তুমি করাও। এরকম করে ভরতমণি ওই নাটকটা ওখানে ডিরেকশন দিলেন, এবং 100 জন মানে আর্টিস্ট, এখনকার ভাষার আর্টিস্ট, তখনকার তার শিষ্য, তারা ওই নাটকটা ইন্দ্রের রাজসভায় ওই ইন্দ্রধ্বজা অনুষ্ঠানে করলেন। তার নাটকটার নাম ছিল হচ্ছে অমৃত মন্থন। কি জোরে বলো? তারপরে ভরতমণি কি করলেন, এই সবটা নিয়ে উনি বললেন এইভাবে তো হবে না, তাহলে একটা শাস্ত্র দরকার। তখন তৈরি হলো নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্রকে উনি বললেন পঞ্চম বেদ। তোমরা এটা কি জানো আমাদের কটা বেদ? বেদ জানি না? 5টা। ঋক সাম যজু অথর্ব, এই তো, এই 4টে বেদ তো? জোরে বলো। আচ্ছা, আমরা যারা নাটক করি, ভরতমণি বলেছিলেন যে আমি একটা জিনিস করে দিচ্ছি, ওটাকে তোমরা আরেকটা বেদ হিসেবে দেখবে, সেটা হচ্ছে পঞ্চম বেদ, সেটা হচ্ছে নাটক। তাহলে নাটক কত বড় বিষয় ভাবো, বেদ যদি 4টে হয়, নাটক তার মধ্যে ঢুকে গিয়ে বেদকে পঞ্চম বেদ বলা হচ্ছে। তারপরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? তোমরা এখন অনেক ছোট, জীবন সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। তোমরা যখন বড় হবে বুঝতে পারবে আমাদের জীবনটাও একটা নাটক। প্রতিনিয়ত আমরা জীবনের মধ্যে নাটক করি, নাটক করতে করতে আমাদের জীবন চলে, এবং আমরা জন্ম থেকে মৃত্যু অবধি ওই নাটকের মধ্যে দিয়েই যাই। তো সেটা বাস্তবের না, কিন্তু এই নাটককে তোমরা পরে হয়তো ভালোবাসবে, তোমরা কেউ নাটক করবে, তোমাদের নাটক করতে ভালো লাগে তো, তোমরাও নাটক করবে। তখন নাটক নিয়ে তোমাদের জানতে হবে, বুঝতে হবে। তো এই নাটক যখন সৃষ্টি হচ্ছে, তখন নাটক সৃষ্টি করতে গেলে তার রসদগুলো চাই, কোথা থেকে নিতে হবে? তো ওই বৈদিক যুগে ঋক সাম যজু অথর্ব আছে 4টে বেদ। এই ঋক বেদের মধ্যে আমরা দেখলাম ওখানে ওরা সংলাপ তৈরি করছে। এদিকে থাকা কথা বললাম, ঋক বেদের মধ্যে সংলাপ পাওয়া যায়, জানো না তো? তাহলে মনে রেখে দেবে, বড় হবে তো তোমরা এই যে ছোটবেলায় শুনছো, এগুলো একদম মনে রেখে দেবে। ঋগ্বেদের মধ্যে আমরা সংলাপ পেলাম। সামবেদ জানো তো? সামবেদ জানো? বলো। হ্যাঁ, টিচাররা শিখিয়েছে তো, ঋক সাম যজু অথর্ব শেখায়নি?
বেদের মধ্যে গান পাওয়া গেল, যজুর্বেদ যেটা সেটার মধ্যে পাওয়া গেল হচ্ছে তোমার অভিনেতা পাওয়া গেল, আর অথর্ববেদের মধ্যে একটা জিনিস পাওয়া গেল, সেটা তোমরা বুঝবে না, সেটা হচ্ছে রস। আমাদের নব রস আছে থিয়েটারে, সেটা এই চারটে জিনিস নিয়ে নাটক উৎপন্ন করবো। বুঝতে পারছো? বুঝতে পারো? আমরা আজকে যে মঞ্চে নাটক করি, তুমি যে টিভিতে নাটকটা দেখছো, তার গোড়ায় এই ইতিহাস। যদি সেদিন এগুলো না তৈরি হতো, তাহলে আমরা আজকে হয়তো টিভিতে মঞ্চে উঠে নাটক করতে পারতাম না। কারণ তারা ওই বৈদিক যুগ থেকেই শুরু করে দিয়েছে। ওই নাটক হতে 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 এখন বিবর্তনের মাধ্যমে আমরা অনেক আধুনিক হয়েছি এবং আধুনিক নাটক হচ্ছে। আচ্ছা, তোমরা ওনাকে চেনো? কোথায় দেখেছো? জগদ্ধাত্রী দেখেছো? আচ্ছা, উনি একজন বড় মাপের অভিনেতা, উনি অভিনয় করেন এবং উনিও তোমাদের বাচ্চাদের সঙ্গে ওনার অভিজ্ঞতা ইত্যাদি শেয়ার করবেন। কেমন? হ্যালো এভরিবডি, বলো হ্যালো। তা আজকে আমরা এসেছি তোমাদের নাটক সম্পর্কে কিছু জানাবো, কিন্তু এসে দেখলাম তোমরা এত ছোট। আমরা যে ভাষায় কথাগুলো বলবো, নাটকের যে ভাষা রয়েছে সেই ভাষা তোমাদের বোধগম্য হবে না, আর তোমরা এতটা ছোট। তবে যে জিনিসটা আমি বলছি সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। যেমন ছোট্টবেলায় তোমাদের বাবা মা মানুষ করেছে তো, সেই বাবা মা মানুষ করার পর তারা তাদের পারিবারিক শিক্ষা তোমাদের দিয়েছেন। প্রথম তোমরা খেতে পারতে না, মা খাইয়ে দিত, বাবা খাইয়ে দিত, কি পিসি খাইয়ে দিত, কাকিমা, যে কেউ বাড়ির পরিবারের লোক খাইয়ে দিত। একটা সময় তুমি নিজের হাতে খেতে শিখেছ। তার মানে তোমাকে যদি সঠিকভাবে শেখানো হয় তাহলে তুমি শিখেছো। এরকম প্রত্যেকটা ব্যাপারে যখন তোমার একটু করে কথা বলতে পারছো, তোমরা তোমাদের একটু একটু বুদ্ধি হচ্ছে, তখন বাবা মা চিন্তা করলেন, যা আমরা তো এতদিন গার্জিয়ানি করেছি, অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের সঙ্গে থেকেছি, কিন্তু আমার সন্তানকে উচ্চ শিক্ষিত করার জন্য দ্বিতীয় অভিভাবকের কাছে পাঠানোর দরকার। পাঠালো স্কুলে। স্কুলে নার্সারি থেকে শুরু করে তারপরে কেজি 1, 2 এর পড়তে করতে করতে একটা দিন তোমরা অনেক সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনেক বড় বড় কাজে উত্তীর্ণ হবে। এই যে পড়াশুনো মানুষ করে, ভালোবাসা থেকে করে, শিক্ষিত করার জন্য, সমাজে একজন প্রতিষ্ঠিত নাগরিক হিসাবে হওয়ার জন্যই কিন্তু পড়াশোনাটা শেখে। কিন্তু এই পড়াশোনার মাধ্যমে বা পড়াশোনার বাইরেও আরেকটা জগৎ আছে। সেই একাডেমিক জগতে প্রত্যেকটা গার্জিয়ান যেমন চায়, প্রত্যেকটা শিক্ষক তেমনি চায় যে তোমাদের আরো একটা আলাদা কিছু জগৎ তৈরি হোক, যারা যেভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। সেই কারণে প্রথমে বাবা মা সেই দায়িত্বটা নেয়। যারা মেয়েরা, দেখো, প্রত্যেক বাবা মা চেষ্টা করে তার মেয়েটাকে একটু নাচ শেখানো, পারুক না পারুক তাকে শেখানোর চেষ্টা করে, ফোর্স করে। কারণ মহিলাদের মধ্যে বা মেয়েদের মধ্যে নাচটা সহজাত, খুব অল্প, যেটা একটা ছেলের পক্ষে অনেক কসরত করে শিখতে হয় নাচ, কিন্তু একটা মেয়ের পক্ষে অনেক বেশি ইজি। কারণ তার বডি ল্যাঙ্গুয়েজটা সেভাবে তৈরি হয়। একটা মুদ্রা একটা ছেলে করলে যেরকম লাগবে দেখতে, কিন্তু একটা মেয়ে করলে তার অটোমেটিক চেহারাটা অন্যরকম হবে, অ্যাট্রাকটিভ হবে। সেই জন্য মেয়েদের নাচটা কিন্তু প্রাধান্য দেয় বাড়ির গার্জিয়ানরা। তারপর তার পরবর্তী উচ্চশিক্ষিত করার জন্য সেই নাচের স্কুলে দেয়, যাতে ভালোভাবে নৃত্য করতে পারে। তেমনি পুরুষের মধ্যেও সেরকম কোনো বাড়ির, মানে পুরুষ মানে যারা ছেলে, তোমরা যে ছেলে, তোমাদের বাবা চেষ্টা করে যে ভালো অঙ্কন শেখা, ভালো আবৃত্তিকার হওয়া, মানে কবিতা পাঠ করা। কিভাবে তোমাদের স্কুলেও সেটা শেখায়, রাইমস শেখায় তো, হ্যাঁ, পদ্য বলা কিভাবে বলতে হয়, তার ভাব কিভাবে প্রকাশ করতে হয়, শিক্ষকরা তোমাদের গাইড করে। এই শিক্ষা যখন মোটামুটি তোমাদের মাথায় ঢুকে যাবে,
তখন তুমি একটা কবিতার যে ভাব প্রকাশ করতে হবে, যে এই কবিতাটা কিভাবে ভাব প্রকাশ করলে আমি সেই জায়গাটায় পৌঁছবো, সেটা তোমাদের শিক্ষকরা শেখান। মানে যে পার্সোনাল টিচার হয়, যে ভালো আবৃত্তি শেখায়, কেউ ভালো গান শেখায়, কেউ ভালো নাচ শেখায়, তারা কিন্তু সমস্ত এফোর্ট দিয়ে তোমাদের শেখায়। এই যে এবার নাটক অভিনয় যে করবো, তোমরা আস্তে আস্তে ম্যাচিওর হবে, আস্তে আস্তে তখন বুঝতে শিখবে, বোধ হবে, প্রত্যেকটা কথার মানে খুঁজে পাবে। সেই মানেটা অনুযায়ী কিন্তু জন্মগত ভাবে কিন্তু তোমরা কিন্তু রিয়াকশন দাও। আজকে তোমার কানটা যদি কেউ মুড়ে দেয়, তুমি এটা করো, রিয়াকশন দেবে, একদম রিয়াকশন দিবে, কিন্তু তুমি এখন বুঝবে না সেটা যে এইটা দিলে আমি কথা এটা করো তো, ওইটাই তো অভিনয়। এইটা তুমি বড় হলে বুঝতে পারবে। আবার খিদে পেটে হাত দেয়, কারণ পেটটা খালি হয়ে যায়, পেটে মানে গলা দিয়ে পেটেই যাবে আলটিমেট। তার মানে খিদের সময় তখন ওই 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 জিনিসটা তুমি কিন্তু তোমাকে বলতে হয় না যে খিদে পেলে তোমাকে কি করতে হবে। মাকে দিয়ে বলছো, ও মা এ মা তোমার কি খাবি, ম্যাগি দাও। আজকে তোমাদের দিয়ে যদি আমরা একটা নাটক করাই, যারা শেখাবে সে দিদিমণি হোক, বাড়ির গার্জিয়ান হোক, বা আমরা যদি নাটকের টিচার হিসেবে আমরা যদি করাই, আমি কিন্তু প্রচুর পরিশ্রম হবে। কারণ আমি যে বুঝি, আমি আমার ম্যাচুরিটিতে আমি যেটা বুঝি সেটা তুমি বুঝবে না, তো আমাকে তোমার মতো হয়ে গিয়ে বোঝাতে হবে। আমি যদি বাচ্চা না হয় তাহলে আমি তোমার পালসটা বুঝবো না যে তুমি তোমাকে কিভাবে শেখাবো। আমি তো যখন তুমি পারবে না দুবার তোমার বাচ্চাটা তার লাগে এইটা যদি করো, তাহলে তোমার যে ইচ্ছেটা হারিয়ে যাবে। সেই ইচ্ছেটা যাতে আরো গ্রো করে তোমার মধ্যে, সেই চ্যালেঞ্জিংটা, ও পারছে তুই কেন পারবি না, পারতে হবে, এটা কর ওটা কর। এই যে বল বুস্টারটা করে গার্জিয়ানরা, মানে বাবা মা করে, দিদিমণিরা, মাস্টাররা করে, এইটা করে তোমাকে, তাতে তুমি ভালো, তুমি সাকসেস হও। তোমার তুমি খারাপ হও, করতে হবে সারা করবে, বাকিরা করছে তুমি করছো না, তোমার খারাপ লাগবে না? খারাপ লাগবে কিনা যাকে ভাব দেবে, খারাপ লাগবে তো। এই খারাপটা যাতে না লাগে সেদিন দিদিমণিরা, শিক্ষকরা বা বাড়ি গার্জিয়ানরা কখনো চায় না কাউকে সরিয়ে দেওয়া, যে না তোর হবে না, তোর করতে হবে না, করতে হবে। এইবার এই যখন আমরা নাটককার হিসাবে বা আমরা নাটকের পরিচালক হিসাবে, প্রশিক্ষক হিসাবে তোমাদের যখন শেখাবো, তখন আমাকে তোমার বয়সে নিয়ে যেতে হবে, তবে আমি শেখাতে পারবো। আমি যদি এখন তোমাকে বলি, কেউ তোমাকে একটা ঘুষি মারছে, তুমি কি করবে? এই মারছি, কি করবে? কি করবে? তুমি এরকম বসে থাকবে কি? কি করবে সেটা করো। এই ঘুষি মারছি, কি করবে? সেভ করবে তো, যাতে তোমার না লাগে, সেটা করতে হবে। সেভ করছো না কেন? যাতে তোমার লেগে যাবে, তোমার দাঁতটা নড়ে যেতে পারে, সেভ করো না। অ্যাক্টিং করবে, দ্যাটস কল অ্যাক্টিং। তার মানে আমরা নিত্য জীবন যাপনে যেটা করে থাকি, মা যদি মারতে করি আমরা, করো তো। বাবা যদি বকা দেয়, তুমি খেলতে যাচ্ছিলে, তোমার খেলতে যাচ্ছিলে, এখন খেলার সময় নয়, কিন্তু তুমি খেলতে যাচ্ছ, তো বাকি বন্ধুরা খেলছে, তাদের গার্জিয়ানরা হয়তো নেই বাড়িতে, বা তার মা দেখতে পাচ্ছে না, তারা খেলছে, তোমারও খুব খেলার ইচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে, তুমি যেতে যাচ্ছ, তোমার বাবা বাড়ির কাছে এখন বারোটার সময় কোথায় যাচ্ছিস? এই যে তোমাকে ইচ্ছেটাকে তোমার আঘাত করলো, তাহলে তুমি তখন সেই অভিনয়টা কিভাবে করবে, যেটা বাস্তবে তুমি কিভাবে করবো? ইচ্ছে ছিল খেলার, একবার তাকাবে, না থাকলে ভালো লাগে, অফিসে জানি ভালো, আর ছুটিটা হয়ে ভালো কম খেতে পারলাম না, এই রিয়াকশনটা, এটাই কিন্তু অভিনয়। সেই অভিনয়টা আমাদের যখন আমরা এখন শেখাবো, তোমাদের ওই অনুভূতিটাকে ধরে 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 শেখাতে হবে। অনেক বেশি পেশেন্স চাই। শিক্ষক হিসাবে অনেক বেশি পেশেন্স না থাকলে, আমি যদি অল্পতে রেগে যাই, পারছি না, সরিয়ে দিলাম, বকা দিলাম, তাহলে কিন্তু ওই মনোবলটা আমি ভেঙে দিলাম। সব ক্ষেত্রে তাই, সব ক্ষেত্রে মনোবল। শিক্ষক যারা আমরা যারা গার্জিয়ান, যারা একটা সৃষ্টিশীল মানুষ, একটা মাটির ডেলা তোমাদের পাঠিয়ে দিয়েছে,
ন্যূনতম একটা মাটি তলায় সাদা রং করে বিচুলির উপরে মাটি লাগিয়ে রং করে তোমাদের পাঠিয়ে দিয়েছে এখানে। এই দিদিমণির শিক্ষকরা তার উপরে তুলি দিয়ে রং চালাচ্ছে, চোখ আঁকছে, নাক আঁকছে, মুখ আঁকছে, একটা সুন্দর একটা মূর্তি তোমার তৈরি হয়। সেই মূর্তি গড়ায় কাজটা তৈরি করে, বুঝেছো? তো সেইখানে এই ধরনের যখন নাটক নিয়ে যখন আলোচনা হবে, যখন তোমাদের বাচ্চাদের নিয়ে আমি একটা নাটক করবো, তখন আমাকে বাচ্চা হতে হবে, তোমাদের অনুভূতিটার সঙ্গে আমার অনুভূতি ম্যাচ করাতে হবে, মিল করাতে হবে। মিল করিয়ে আমি কি চাইছি সেটা তোমাকে যদি আমি বোঝাতে না পারি, তুমি কি করে করবে? এই যে আমি প্রথমবার করলাম, তুমি ব্যাগের উপর হাত দিয়ে রাখলে, কিন্তু আমি শিখিয়ে দিলাম যে তুমি রিয়াক্ট করো, তুমি সেভ করার চেষ্টা করবে, এত তোমার লেগে যাবে। তাহলে তুমি তো সেভ করছো, সেভ না করতে পারে ওই যে তুমি করছো ওই তোমার একটা, বা ওই যে বাবা বকা দিয়েছে, মা বকা দিয়েছে, খেতে যেতে না, ওই যে বা খুব আমরা তো এগুলোই করি। নিত্য নৈমিত্তিক যে এক্সপ্রেশন আমরা দিই সেটা নিয়েই অভিনয় হয়, সেটাই অভিনয়। আমরা একটা বাস্তব জীবনে অভিনয় করছি, কিন্তু সেটা মঞ্চে যখন উঠবো তখন হয়তো তোমার নাম কি সৈকত দাস, তুমি মঞ্চে তুমি সৈকত দাস, কিন্তু মঞ্চে যখন উঠছো তুমি রাহুল। রাহুলের একটা অবয়ব তোমাকে বলে দিয়েছে নাটককার এবং ডিরেক্টর, বলে দিয়েছে যে তুমি এখন রাহুল। রাহুল এই কাজগুলো করে, সেই সেই কাজগুলো তোমাকে দেখাতে হবে সংলাপ বলার সাথে সাথে, মানে ডায়লগ তুমি যে বলছো। তুমি একটু হয়তো দেখো তুমি সাধারণ একটা ঘরের ছেলে, তোমাকে বলছে তুমি খুব হাই ফাই বড় লোকের ঘরের ছেলে, বড় লোকের ঘরের ছেলে। তুমি বাকি বন্ধুদের সঙ্গে ওরা খেলছে, সেখানে তুমি যে তোমার বাবা অনেক পয়সা, কি তোমার বাবা নেতা, তোমার অনেক মাতব্বর তোমার বাবা, সেই দ্বন্দ্বটা তোমার মধ্যেও কাজ করছো। আমাকে বাদ দিয়ে ছোট্ট কিন্তু তুমি, তার মধ্যে একটা দাদাগিরি বুঝছিস। আমি না হলে খেলতে হবে না, বলটা কে কিনে দিয়েছে তোদের? আমাকে বাদ দিয়ে খেলছিস, বলটার দামটা কে দেবে? বলটা ফেটে গেলে আমাকে না দিয়ে খেলছিস। এই যে তুমি বলছো, তাহলে তোমার একটা গাম্ভীর্যতা, তোমার বাবা প্রভাবশালী লোক, তোমার বাবার প্রচুর পয়সা, সেইটা তোমার মধ্যে গ্রো করে গেছে। এটা আমরা তোমাকে শেখাবো। তোমার জীবনের একটা গল্প তুমি তোমার বন্ধুদের সাথে কিভাবে শেয়ার করো, তোকে সেইভাবে বলছো। শোন, একদিন সকালবেলায় হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। এবার বলে শোন, তাহলে একটা গল্প বল। আর গল্প বললো, শোন একটা কথা বল। একদিন সকালে হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে চলে গেছি। এই জায়গাটা করলে তুমি বডি ল্যাঙ্গুয়েজ বলে, মানে হাত পায়ের ব্যবহার করতে। আচ্ছা, এবার আমি হেল্প করি। তারপর অনেকক্ষণ হাঁটার পর আমার খুব তেষ্টা পায়। তারপর এদিক ওদিক দেখে একটা চায়ের দোকানে যাই। চায়ের দোকানে গিয়ে জল খাই। খিদেও পেয়েছিল অনেক, কিন্তু পয়সা নেই, তাই জল খেয়েই পেট ভরানো। সেই মুহূর্তে দোকানদার আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় থাকো? এই বয়স করো, তুমি হচ্ছে বড়, কোথায় থাকো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, কার সাথে এসেছো? আর দেখছো না বাচ্চাদের কেউ নেই, গার্জেন কার সাথে দেখে পিছনটা কেউ আছে কিনা, কার সাথে এসেছো? আমি বললাম আমি একা এসেছি। আর আমি বললাম ওদের, আমি বললাম এবার ড্রামাটা গেল, আমি বললাম ওদের বলছো, আমি বললাম এবার ওদের তাকে সে তুমি এত ছোট বাচ্চা,
বাড়িতে ফিরতে পারবে তো? বাড়িতে ফিরতে পারবে তো? আমি বললাম আমি বললাম সে যেভাবে এসেছি, সে যেভাবে এসেছি এসেছে সেইভাবেই ফিরে যাবো। সেইভাবেই ফিরে যাবে। তাহলে যেভাবে ফিরেছি সেইভাবে ফিরে। এটা ঢাকলে এটা খুলবে। হ্যাঁ, কিন্তু ফেরার সময় দেখলাম, কিন্তু ফেরার সময় দেখলাম, যখন এসেছিলাম তখন তো সোজা এসেছিলাম, যখন এসেছিলাম তখন তো সোজা এসেছিলাম, ফেরার সময় ফেরার সময় কখন ডান দিকে ঘুরেছি, তখন ডান দিকে ঘুরেছি, কখন বাঁ দিকে ঘুরেছি, তখন বাঁ দিকে ঘুরেছি। এখন আর সেটা খবর করতে পারছি না। এখন এই এখন এখন আর সেটা মানে কি ভুল কিনারা খুঁজে পাচ্ছ না। দেখাও বলছি, দেখাও এখনো সেটা খেয়াল করতে পারছি না। বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো? বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো? আমি আমি পথ হারিয়ে ফেলেছি। আমি এই যে, আমি পথ হারিয়ে ফেলেছি। আমি পথ হারিয়ে ফেলেছি। হ্যাঁ, বাড়ির নাম্বার বলতে পারছি না, বাড়ির নাম্বারও বলতে পারছি না। বাড়ির নাম্বারও বলতে পারছি না। যখন তোরা গল্প করিস হ্যাঁ, কথা বলিস সেইভাবে। সেইভাবে বলিস। দাঁড়াও, এটা হাত পা সেই- হাত পা চড়ে বলছে আমি যেতে আমি হবে। বললাম, আমি তাও বললাম পশ্চিম পাড়ায় থাকি। আমি তো জোরে, জোরে। পশ্চিম পাড়াটা তুমি ওদিক থেকে এসছো মনে হয়। আমি বললাম আমি পশ্চিম পাড়ায় থাকি। বললাম আমি পশ্চিম পাড়ায় থাকি। কোন পশ্চিম পাড়া? কোন পশ্চিম পাড়া? এখানে অনেক পশ্চিম পাড়া আছে। এখানে অনেক পশ্চিম পাড়া আছে। এবার তুমি কাছু মাছু চিনতে পারছো না, বাড়ি ফিরবে কি করে? এই রে, একই নামে যে এত পাড়া থাকতে পারে। একই নামে যে এই রে, এই রে, একই নামে এই রে, এই রে, ওনাকে শুনি বলছো প্রশ্নটা কোন পশ্চিম পাড়া? তাহলে ওনাকে উত্তর দাও। এই রে, একই নামে যে অত পাড়া থাকে, সেটাই তো আমি জানতাম না। সেটাই তো আমি জানতাম না। জানতাম না। এ হয়ে গেল। এইবার তুমি কনফিডেন্স। কি ভাবছিস আমি হারিয়ে গিয়েছিলাম? না না, এটা আমার স্বপ্ন ছিল। বল, কি ভাবছিস? কি ভাবছিস আমি হারিয়ে গিয়েছিলাম? না না, না না, এটা আমার স্বপ্ন ছিল। বুঝলি? বুঝলি? হ্যাঁ, এই যে হাসিটা দিচ্ছি। বুঝলাম। ঠিক আছে, এইভাবে টুকরো টুকরো করে অভিনয় করতে হয়। আজকেও একবারে নতুন, ওরা দুজন নতুন, ওরা স্ক্রিপ্টটা সম্বন্ধে জানে না, যেটা আমি আমার ভাবনা রেখেছি, আমি যতটা আমাকেও দেখে বলতে হয়েছে, আমার মুখস্থ হয়নি। তারপরে তাহলে এরা এত ছোট ব্রেন, কাঁচা ব্রেন, এরা এত কুইক কি করে শিখবে? ওদেরকে অনেক বেশি, ওই যে বললাম, আমাকেও বাচ্চা যেই শেখাবে তাকেও বাচ্চা হয়ে গিয়ে শেখাতে হবে। যখন আমি তখন বললাম, যখন প্রথম ওকে ডেকেছিলাম, ওর একটা ইনকনফিডেন্স ছিল যে আমি না যাবো না, কিন্তু যখন এলো সাহস করে, আজকে দেখুন কনফিডেন্টলি অনেক কনফিডেন্স বেড়ে গেল। এই বাচ্চাটারও কিন্তু কনফিডেন্স বেড়ে গেল। তো টুডে টুমরো বাকি বাচ্চাদেরও হবে। তো বাকি বাচ্চারাও একদিন ভালো অভিনেতা হতে পারে, যারা অভিনয় করতে চায়, জোর করে না, যারা অভিনয় করতে চায়, অভিনয় নিয়ে বড় হতে চায়, তারা কোনো না কোনো দিন ঠিক অভিনয় করতে পারবে। এবার রাউন্ড করো, চোখ বুঝে পুরো এরকম পুরো ঘোরো 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 ঘোরো, সবাই ঘোরো। আচ্ছা, হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দিয়ে ঘোরো 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 ঘোরো। আমি চাকরি বলে দাঁড়াবে, কেউ কার আগে পড়ে যাবে না। Thank you. সবাই একটা করে নিয়ে নাও। সবাই সবার দিকে তাকাও। সবাই পেয়েছে কি? দেখো, ভালো করে দেখো, তুমি হাত তুলবে না। দেখো সবাই, তোমাদের বন্ধু পায়নি এই খাবারটা, তুমি খাবে? ওই বন্ধুটা পায়নি, তুমি খাবে? না। দিয়ে খাবে তো? হ্যাঁ। দিয়ে খাবে তো? হ্যাঁ। হ্যাঁ, দ্যাট ইজ কল ইউনিটি। যে আমাদের ও সহপাঠী, ওকে ও যদি না পায় তাহলে আমরা কেউ খাবো না, আর যদি খাই সবাই ভাগ করে খাবো। আমাদের এই ছোট্ট অংশটা আমাদের প্রত্যেকের থেকে একটু একটু করে ওকে দেবো। কি এই মানসিকতা থাকবে তো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এবার ওকে দিয়ে দাও। তাহলে এই শিক্ষাটাও কিন্তু স্কুল,
বাড়ি থেকে হয় ইউনিটি। আমরা একে অপরের সাহায্যে সবসময় থাকবো। কেউ কোনো সময় কোনো বিপদে পড়লে তার পাশে থাকবে, পাশে থাকবো। আমি পেয়েছি, কে পেরো না পেলো দেখা দরকার আমি খেয়ে দেবো তা নয়। কে কোন একটা জায়গায় অন্য একটা পারপাসে, শুধু খাওয়া ব্যাপার, অন্য একটা পারপাসে কোন জায়গায় ও পারছে না, এখানে হয়তো স্কুলে বলেছে সবাই 10 টাকা করে দেবে, পিকনিক হবে। এখানে একটি ছেলে বা একটি মেয়ে হয়তো সেই 10 টাকাটা দেওয়ার মতো ক্ষমতা নেই। তখন তোমরা কি করবে? তুমি 11 টাকা, যারা পারবে তারা 11 টাকা দেবে। 11 টাকা দিয়ে ওর 10, ধরো ও পারেনি দিতে, এরকম খাবারটা ও পায়নি, ওর 10 টাকাটা তোমরা পূরণ করবে, 1 টাকা করে বেশি দেবে। তাহলে ও আনন্দ থেকে বঞ্চিত হলো না। মিলে মিশে চলবে, সঙ্গবদ্ধ হয়ে চলবে, কোনোদিন জীবনে হারবে না। মনে থাকবে? ঠিক আছে, ওকে, যাও বসে টিফিন খাও।